আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা, আমি এটা তো আজকে আমাদের লেকচার হচ্ছে পাঠ। মিস আসসালামু লেকচার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেকচার 20-তে ওয়ালাইকুম আসসালাম যা পড়েছিলাম লেকচার 21-এ কিছু রেখে তারপর আমি শুরু করেছিলাম। আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 47 পাঠ 2.1 যেটি বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা সেটি আলোচনা করা হয়নি। মিস আসসালামু আলাইকুম। আজকে আমরা সেটি আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই অধ্যায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলো আমরা পাঠ 2.1 আলোচনা করি। মিস আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আফরা, শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, স্বর্ণা কি সুস্থ হয়নি এখনো? মিস জানি না, আমার ওর সাথে কথা হয় না। কারোর সাথে কথা হয় না তোমাদের মধ্যে? মনিকা স্বর্ণার সাথে কথা হয় তোমাদের? মিস মাঝে মাঝে। কি জি মিস অবস্থা? মাঝে মাঝে। মানে ক্লাসে জয়েন হয় না কেন? ও কি অনেক অসুস্থ? এখনো সুস্থ হয়নি এরকম কিছু? না মিস, ও অসুস্থ, এটা সত্যি কথা। না, আমি তো মিথ্যা বলিনি। মানে এখনো, মানে অনেক দিন ধরে অসুস্থ, মানে এখনো সুস্থ হয়নি? মিস এটা বলতে পারি না, কিন্তু ওকে জিজ্ঞাসা করছিলাম, আমার দেখলাম জ্বর, ঠান্ডা জ্বর ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটু বান্ধবীদের খোঁজ নিও, দেখো কে কি অবস্থা। এখন যে অবস্থা আমরা আছি, একটা ভয়ঙ্কর অবস্থা পার দিচ্ছি। ঠিক আছে, আমরা চলো আমাদের ক্লাস শুরু করি। রোল 5 শুনতে পাচ্ছ? রোল 5। জি মিস। হ্যাঁ, পড়ো। স্লাইডটি দেখতে পাচ্ছ? জি মিস, দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, আমিনা বলো। পার্ট 2.1 বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা, কারণ সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা। এগুলো বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। নিচে বাংলাদেশে বিরাজমান এ সংক্রান্ত কয়েকটি প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হলো। মিস পড়বো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পড়ো। মিস পড়বো? হ্যাঁ পড়ো, আমিনা পড়ো। নির্লিপ্ততা। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র্য ও কাজে অনীহা। আমাদের দেশে নাগরিকদের মধ্যে এই জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসেবে নিজের দায়িত্ব ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ধন্যবাদ আমিনা। খেয়াল করো মেয়েরা, সুনাগরিকতা অর্জন ওয়ালাইকুম আসসালাম। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা।
আমরা আজকে সেই প্রতিবন্ধকতাগুলো কি কি সে সম্পর্কে জানবো। সুনাগরিকের গুণগুলো পরিবার, সমাজ, রাষ্ট্রের, এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 47। পরিবার, সমাজ ও রাষ্ট্রের পরিবেশ দ্বারাই প্রভাবিত হয়। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা। এগুলো বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তার মানে 1 নাম্বার প্রশ্ন লিখে নাও, বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে কোন দিকগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে? 1 নাম্বার হচ্ছে আর্থসামাজিক, 2 নাম্বার হচ্ছে রাজনৈতিক, আর্থসামাজিক সমস্যা ও রাজনৈতিক সমস্যা। মিস প্রশ্নটা আরেকবার বলেন না। বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে কোন দিকগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে? বাংলাদেশের সুনাগরিকদের, তারপর একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, তা নাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো না। আমি আবার বলছি, বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে কোন দিকগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে? আরেকটি কথা, আমাদের যে ক্লাস 7-এর বিডিজিএস বইয়ের ইয়েতে যে আমরা গ্রুপটি করেছি, তোমাদের বাড়ির কাজগুলো কিংবা শ্রেণীর কাজ যাই করাই না কেন, এইগুলো তোমরা ওই গ্রুপে দিবে। যখন পরীক্ষা নিব তখন আমার পার্সোনাল আইডিতে দিবে। এখন কথা হচ্ছে, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে 10টা কোশ্চেন, জ্ঞানমূলক কোশ্চেন তোমরা বাড়ির কাজ হিসাবে এটার কোশ্চেন লিখবে এবং উত্তর দিবে। আমি চেক করেছি একজনও দাওনি সেই গ্রুপে। না দেওয়ার কারণ কি? আনিকা, মনিকা, আনিকা শুনতে পাচ্ছ? ভুলে গেছিলাম। একজনও দাওনি। আমি খুবই কষ্ট পেয়েছি, কারণ আমি সবসময় তোমাদের প্রশ্ন তৈরি করে দিই, তারপর তোমরা সেগুলো উত্তর লিখে দাও, সবসময়ই দাও, বাড়ির কাজ পাঠাও, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু গত ক্লাসে কেন আমি পাইনি, এটা আমি নিজে অবাক হয়ে গিয়েছি। এরকম আর যেন না হয় পরবর্তীতে, তোমাদের কাছে এটা আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, এখন আজকে 1 নাম্বার কোশ্চেন লেখা হয়েছে। 1 নাম্বার কোশ্চেনটা একটু লিখে নাও। বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে কোন দিকগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে? তারপর দেখো, নির্লিপ্ততা। বলছি কি নির্লিপ্ততা? প্রশ্ন লিখো, নির্লিপ্ততা কি? এক কথায় লিখবে। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বহু নির্বাচনী প্রশ্নের জন্য এটা লাগবে। বিভিন্ন কারণে কিংবা জ্ঞানমূলক কোশ্চেনের জন্য বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়। কি কি কারণে নির্লিপ্ততা তৈরি হয় আমরা দেখতে পাচ্ছি। নিরক্ষরতা একটি কারণ, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র ও কাজে অনীহা। তাহলে দেখো, 1 হচ্ছে নিরক্ষরতা, 2 উপযুক্ত শিক্ষার অভাব, 3 অলসতা, 4 দারিদ্র, 5 হচ্ছে কাজে অনীহা। আমাদের দেশের নাগরিকদের মধ্যে এই জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না। এমনকি নাগরিক হিসেবে যে নিজেদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে, সেটাও কি করে না, পালন করে না। তাহলে আমরা প্রশ্ন, এখানে 2টি প্রশ্ন দেওয়া হলো। একটি হচ্ছে বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে কোন দিকগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে নির্লিপ্ততা কি? আফরা শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। হ্যাঁ, পরমা। ব্যক্তির স্বার্থপরায়ণতা এটি সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তরায়। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। এর ফলে নাগরিক সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করে থাকে। এ কারণে নির্বাচনে অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ও ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ আত্মীয় বা পরিচিত জনকে চাকরি দেয়। স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়ম করে।
এসব কিছুই সুনাগরিকতার প্রতিবন্ধকতা এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। ধন্যবাদ আপু, তোমাকে অনেক ধন্যবাদ। দেখো, ব্যক্তি স্বার্থপরায়ণতা এটা সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে আরেকটি বড় অসুবিধা। কি হয়, এই যে আমরা এখন যা জানলাম এটা আমরা সমাজে সবাই এর সাথে পরিচিত, যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করি। ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে, নাগরিক সহজে দুর্নীতি, স্বজনপ্রীতি পক্ষপাতিত্ব করে থাকে। এই কারণে নির্বাচনে অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ও ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়। শুধু তাই না, উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে অনেক সময় নিজের আত্মীয় বা পরিচিত জনকে চাকরি দেয়। স্বজনপ্রীতি ও আর্থিক কি করে, অনিয়ম করে। এই সবকিছুই সুনাগরিকতার প্রতিবন্ধকতা। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে কি করে, ক্ষতিগ্রস্ত করে। প্রশ্ন লিখো, কোন ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে? ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন এটি। 3 নম্বর প্রশ্ন, কোন ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে? ব্যাখ্যা করো। এটি আমাদের 3 নম্বর প্রশ্ন। প্লিজ 2 নাম্বার কোশ্চেনটা আরেকবার বলবেন। 2 নম্বর কোশ্চেনটা আমরা বলেছিলাম নির্লিপ্ততা কি? আমি 3 নাম্বারটা। 3 নম্বরটা বলছি, কোন ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে? ব্যাখ্যা করো। তারপর লক্ষ্য করো। আনিকা, শুনতে পাচ্ছ মা? করো। দলীয় মনোভাব। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, ফলে এই শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, কিন্তু একই ব্যবস্থা আবার নিজ দলের প্রতি এরকম বিরোধী দলের লোকদের প্রতি অন্যরকম আচরণ করলে তা সুনাগরিক হওয়ার পথে একটি বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, ধন্যবাদ। দেখো, দলীয় মনোভাবটা কেমন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, ফলে এই শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখায়, কিন্তু একই ব্যবস্থায় আবার নিজ দলের প্রতি একরকম, বিরোধী দলের লোকদের প্রতি অন্যরকম আচরণ করলে তা সুনাগরিক হওয়ার পথে একটি বাধা হয়ে দাঁড়ায়। সত্যি বলতে কি, আমরা পাঠ্যপুস্তকে যা পড়ি বাস্তব জীবনে সেটির সাথে একেবারেই অমিল আমরা লক্ষ্য করি। এই যে আমরা পাঠ্য বইয়ে কত সুন্দর সুন্দর জিনিস জানছি, পড়ছি, শিখছি, কিন্তু বাস্তবে গিয়ে আমরা এর প্রতিফলন ঘটাতে পারি না। এই যে আজকে তোমরা ছোট ছোট যারা শিশুরা, একসময় তোমরা কোনো প্রতিষ্ঠানে নেতৃত্ব দিবে কিংবা দেশের নেতৃত্ব দিবে। প্রতিষ্ঠান নেতৃত্ব বলছি, ধরো ম্যানেজমেন্টের বড় কোনো প্রশাসনের লোক হবে, যে তোমরা পুরোটাই ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে, পুরো প্রতিষ্ঠানটাই তোমরা পরিচালনা করবে, কিংবা কোনো দেশ কিংবা এ দেশের নেতৃত্ব দিবে। এক একজন বিভিন্ন ধরনের সংগঠনের সাথে ভূমিকা পালন করবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, বিভিন্ন পেশায় থাকবে। এই যে আমরা আজকে যে একজন সুনাগরিকের কি কি প্রয়োজন এবং কি করা উচিত না, আমরা যে অধ্যায় থেকে জানতে পারছি, শিখতে পারছি, আমি আশা করব তোমরা প্রত্যেকে তোমাদের ব্যক্তি জীবনে সেগুলোর প্রতিফলন ঘটাবে। মনিকা বলো, অজ্ঞতা ও নিরক্ষরতা। নিরক্ষরতা। অজ্ঞ ও নিরক্ষর লোক অনেক কিছু জানতে ও বুঝতে পারে না। আমাদের দেশে প্রায় 1/3 নাগরিক নিরক্ষর। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। অতএব বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিকের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে ও নিরক্ষরতার থেকে মুক্ত হতে হবে। ধন্যবাদ।
আমরা জেনেছি সুনাগরিকের 3টি গুণ, সেটির মধ্যে একটি হচ্ছে শিক্ষা। দেখো এখানে সুন্দর করে তুলে ধরেছে যে আমাদের দেশে অজ্ঞ নিরক্ষরের লোক অনেক কিছু জানতেও বুঝতে পারে না। আমাদের দেশে 1/3 নাগরিক নিরক্ষর। আমি যখন কলেজে পড়ি তখন আমার ভিতরে একটা প্রশ্ন আসছিল যে আমি যখন যে ভোটটা দিচ্ছি সে একই ভোট আমার বাসার কাজের বুয়া কিংবা রিক্সাওয়ালা বলো, যারা এই যে অজ্ঞ নিরক্ষর তারাও দিচ্ছে। আমার বেশি খারাপ লাগে যে 100 টাকা 200 টাকা অনেক সময় টাকার বিনিময়ে কি করছে, ভোট দিচ্ছে। তাহলে আমার ভোট আর ওর ভোটের মর্যাদা কিন্তু সমান। একটা ভোটের জন্য অনেক সময় যোগ্য লোক কি হচ্ছে পরাজিত হয়। তাহলে সেখানে কি ভোটে কি হচ্ছে, দেখো অজ্ঞ নিরক্ষর লোকের যে ভোটের মান আমারও ভোটের মান একই। তারা না বুঝে দিচ্ছে, আমি বুঝে দিচ্ছি। এই জন্য কি করতে হবে, এই জন্য একটি দেশে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি নাগরিককে কি করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এখানে আর উপযুক্ত শিক্ষায় বলছে না, আমি উপযুক্ত জায়গায় আমি এটাই বলবো, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং নিরক্ষরতা থেকে মুক্ত হতে হবে। তাহলে কিন্তু একজন নাগরিক সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। এটার কোনো বিকল্প নাই, অর্থাৎ শিক্ষার কোনো বিকল্প নাই। দেখবে আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ী অশিক্ষিত, তারা খাদ্যে ভেজাল দিচ্ছে, তারা বুঝে না, আসলে না বুঝেই অনেকটা করে। তারা লাভটাকে বড় করে দেখে, অর্থাৎ নিজের স্বার্থটাকে বড় করে দেখে অন্যের যে ক্ষতি হচ্ছে সেটা তারা বুঝে না। অনেক সময় বুঝে, অনেক সময় আমার মনে হয় না বুঝেই তারা এই কাজগুলো করে। তাদের হয়তো বা লক্ষ্য থাকে যে অনেক মুনাফা অর্জন করতে হবে। এই অনেক মুনাফা অর্জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, বিভিন্ন অনৈতিক কার্যকলাপে নিয়োজিত মানুষ এখন। এই জন্যই বলছে যে আমাদের দেশে যে এটা 1/3 নাগরিক যে নিরক্ষর, যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, আবার ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে যে সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেটা নিতে পারে না, নিতে ব্যর্থ হয়। তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে তারা কি করতে পারে না, পালন করতে পারে না। বাংলাদেশে বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে একমাত্র উপযুক্ত শিক্ষা কি, এর কোনো বিকল্প নেই। উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে, অর্থাৎ সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রশ্ন লিখো, আমাদের দেশে কত অংশ নাগরিক নিরক্ষর? আমাদের দেশে কত অংশ নাগরিক নিরক্ষর, কিংবা আমাদের দেশে নিরক্ষরতার হার কত? 4 নাম্বার কোশ্চেন। লেখা হয়েছে, তার 6 নাম্বার কোশ্চেন লিখো। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আচ্ছা, সঠিক সিদ্ধান্তের আগে একটু লিখে নাও, একজন সুনাগরিকের সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? জান্নাতুল জেরিন, শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ মা, পড়ো। ধর্মান্ধতা, এটা পড়ো, এই পয়েন্টটা। ধর্মান্ধতা। সুনাগরিকতার বিকাশে ধর্মান্ধতা একটি বিরাট অন্তরায়। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী বিদ্বেষী। করে তোলে। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নত ও প্রগতিকে বিনষ্ট করে। হ্যাঁ, ধন্যবাদ। সুনাগরিকতার বিকাশে দেখো ধর্মান্ধতা একটি বিরাট অন্তরায়। প্রশ্ন লিখো, সুনাগরিকতা বিকাশের ক্ষেত্রে কোনটি বিরাট অন্তরায়?
সুনাগরিকতার বিকাশের ক্ষেত্রে কোনটি বিরাট অন্তরায়? সুনাগরিকতার বিকাশের ক্ষেত্রে কোনটি নালিকে লিখো। সুনাগরিকতার বিকাশের ক্ষেত্রে বিরাট অন্তরায় কোনটি? এভাবে লিখো প্রশ্নটা। সুনাগরিকতার বিকাশের ক্ষেত্রে বিরাট অন্তরায় কোনটি? ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি ও প্রগতিকে দেখো বিনষ্ট করে। ধরো এখন অন্য কোনো বিশ্বের মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্য কোনো বিশ্বের মুসলমানদের উপর যদি এখন অত্যাচার করে কোনো হিন্দু সম্প্রদায়, তাহলে দেখা যাবে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের উপর কি হচ্ছে, সেটার জের ধরে এখানেও হাঙ্গামা সৃষ্টি হবে। এরকম হয়, যেরকম ভারতে যখন মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল, তখন এখানেও অনেক মন্দির ভেঙে দেওয়া হয়েছিল। এই যে ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে ধর্মান্ধতা, এই ধর্মান্ধতা মানুষের ধর্মের প্রতি যে বিদ্বেষী করে তোলে মানুষকে, এর ফলে কি হয়, বিভেদ এবং সংঘাত সৃষ্টি হয়। এই ধরনের পরিস্থিতি এক দেশের সংহতি, উন্নতি এবং প্রগতিকে কি করে, বিনষ্ট করে। দাম্ভিকতা। মুসাম্মদ সামিয়া, রোল 94। হ্যাঁ, সামিয়া পড়ো। দাম্ভিকতা। এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে, অন্যের মতামতকে গুরুত্ব দেয় না, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এ ধরনের মানসিকতা সুনাগরিকতার পথে বিরাট বাধা। আচ্ছা, ধন্যবাদ। সাম্প্রদায়িকতা। ঠিক আছে সামিয়া, ধন্যবাদ। দাম্ভিকতা কি হচ্ছে, এটা একটা নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর ফলে নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে। নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখার মানে হচ্ছে অন্যের মতামতকে তখন সে গুরুত্ব দিতে চায় না এবং নিজের মতামত অন্যের উপর কি করে, চাপিয়ে দেয়। এই ধরনের মানসিকতা সুনাগরিকতার পথে বিরাট বাধা। অনুশ্রী সরকার। ম্যাম, অনুশ্রী মনে হয় আইটিং আছে, বলো। ম্যাম 4 নাম্বারটা আরেকবার একটু বলবেন, আমার একটা প্রশ্ন মিস হয়ে গেছে। একদম শেষে, নাহলে আমারও আবার ওইখানে যেতে হবে। এলিনা, এলিনা, রোল 49, শুনতে পাচ্ছ? অনুশ্রী দাস, রোল 39, শুনতে পাচ্ছ? অনুশ্রী দাস। ইয়েস ম্যাম। হ্যাঁ, পড়ো। সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ঠ লোকদের মধ্যেও এই মনোভাব তৈরি হতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্যান্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসেবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। দেখো, একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ঠ লোকদের মধ্যে এই মনোভাব তৈরি হতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্যান্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসেবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। তার মানে ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, এটা হচ্ছে আমাদের মূল কথা। ধর্ম নিয়ে যখনই বেশি বাড়াবাড়ি হবে, তখনই কি হবে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করবে। প্রশ্ন লিখো, কোনটির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে? কোনটির ফলে? কোনটির ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে? আচ্ছা, আনিকা কিংবা আফরা, প্রশ্নগুলো কি লিখছো? জি মিস। কত নাম্বার এটা এখন?
কোনটির ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে? আনিকা, প্রশ্নগুলো লিখছো তোমরা? জি মিস। কত নাম্বার কোশ্চেন এখন আমি বলছি বলো তো? 7 নাম্বার। রাইট। 5 নাম্বার কোশ্চেন, কোনটির ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে? 6 নাম্বার প্রশ্ন, একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে কিসের মনোভাব তৈরি হয়? একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে কিসের মনোভাব তৈরি হয়? আনিকা কিংবা আফরা, তোমাদের দায়িত্ব প্রশ্নগুলো লিখে ছবি তুলে তোমরা একটু তোমাদের গ্রুপে দিয়ে দিও। যারা লিখতে পারছে না তারা ওইখান থেকে লিখে তারপর উত্তরগুলো লিখে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে? জি মিস। হ্যাঁ, একটু কষ্ট করে তোমরা একটু দিয়ে দিও প্রশ্নগুলো। তাহলে 6 নাম্বার প্রশ্ন, একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে কিসের মনোভাব তৈরি হয়? মিস প্রশ্নটা আরেকবার বলেন না। জান্নাতুল জেরিন, হ্যাঁ বলো কোনটি? মিস 8 নাম্বার। কোনটি প্রশ্ন? একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে কোনটির মনোভাব তৈরি হয়? কিংবা কিসের মনোভাব তৈরি হয়? একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে কিসের মনোভাব তৈরি হয়? আফরা, শুনতে পাচ্ছ মা? জি মিস। হ্যাঁ পড়ো, অর্থনৈতিক অনগ্রসরতা পড়ো মা। অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের 50% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণে আমাদের দেশে প্রায় 1/3 লোক লিখতে পড়তে পারে না। ফলে তাদের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ হয় না। তাদের বিবেকও সঠিকভাবে কাজ করে না, যা সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্ন লিখো, এদেশে কত ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে? এদেশের কত ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে? আমরা গত ক্লাসে যা পড়িয়েছিলাম সেটার কিছু অংশ বাকি ছিল, আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব। দেখো, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের কাছ থেকে উল্লিখিত অধিকার অর্জনের পাশাপাশি রাষ্ট্রের প্রতি নাগরিকদের কতগুলো দায়িত্ব ও কর্তব্য আছে। এর মধ্যে প্রধান দায়িত্বগুলো হলো: 1. রাষ্ট্রের প্রতি আনুগত্য, 2. আইন মেনে চলা, 3. ভোটাধিকার প্রয়োগ করা, 4. নিয়মিত কর প্রদান, 5 হচ্ছে সরকারি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা, 6. সন্তানদের শিক্ষা দান করা। প্রশ্ন লিখো, রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যগুলো উল্লেখ করো। দুঃখিত, রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান দায়িত্বগুলো উল্লেখ করো, এটা লিখো। রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান দায়িত্বগুলো উল্লেখ করো। রাষ্ট্রের প্রতি নাগরিকদের প্রধান দায়িত্বগুলো উল্লেখ করো। লেখা হয়েছে? জি মিস। আচ্ছা, সামিয়া, রোল 19। সামিয়া, শুনতে পাচ্ছ? তাসনিম আফিফা, শুনতে পাচ্ছ? রোল 17। হ্যাঁ পড়ো।
নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দেশের সকল নাগরিকের জন্য প্রযোজ্য। এসব অধিকার ছাড়া নাগরিকের যথাযথ মানসিক বিকাশ সম্ভব নয়। তাই নাগরিক নিজে এই অধিকারগুলো ভোগ করবে এবং অন্য নাগরিকরা যাতে ভোগ করতে পারে সেজন্য সচেতন থাকবে। উদাহরণস্বরূপ, নাগরিক নিজে শিক্ষিত হবে, অন্যকে শিক্ষিত করার কাজে সহায়তা দেবে। প্রত্যেক নাগরিক নিজের ধর্ম নিজে পালন করবে, অন্য ধর্মের লোক তাদের নিজ ধর্ম পালনে কোনো বাধা দিবে না। নাগরিক নিজে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে, অন্যকেও মত প্রকাশের সুযোগ দিবে এবং তাদের মতামতকে শ্রদ্ধা করবে। এভাবে নাগরিক নিজের অধিকার ভোগের পাশাপাশি অন্যদের অধিকার সমুন্নত রাখার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। কোনোভাবেই একজনের অধিকার ভোগ যেন অন্যের অধিকার এবং স্বাধীনতা ভঙ্গের কারণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। প্রশ্ন লিখো। একজন নাগরিকের সচেতনতা থাকার উপায়গুলো উল্লেখ করো। একজন নাগরিকের সচেতনতা থাকার উপায়গুলো উল্লেখ করো। কিংবা অবলিক দাও, একজন সুনাগরিককে কিভাবে সচেতন ভূমিকা পালন করতে হবে ব্যাখ্যা করো। একজন সুনাগরিককে কিভাবে সচেতন ভূমিকা রাখতে হবে তা উল্লেখ করো। কিভাবে একজন নাগরিক সচেতনতা ভূমিকা রাখবে, এই যে পয়েন্ট দিয়ে লিখবে। একজন নাগরিক নিজে শিক্ষিত হবে, অন্যকে শিক্ষিত করার কাজে সহায়তা দিবে। 2 নম্বর, প্রত্যেক নাগরিক নিজ ধর্ম নিজে পালন করবে, অন্য লোককে তাদের নিজ ধর্ম পালনে কোনো বাধা দিবে না। 3 নম্বর, নাগরিক নিজে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবে এবং অন্যকেও মত প্রকাশের সুযোগ দিবে। ও লিখবে, ও অন্যকেও মত প্রকাশের সুযোগ দিবে এবং তাদের মতামতকে শ্রদ্ধা করবে। এই হচ্ছে 3টা পয়েন্ট। তারপর আফরা পড়ো। ওকে ম্যাম। রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগের পাশাপাশি নাগরিক নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে সক্রিয় ভূমিকা পালন করবে। আজকাল রাষ্ট্রের উন্নয়নে অধিকার ভোগের চেয়ে নাগরিকের কর্তব্য পালনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। নাগরিককে তাই নিজের কর্তব্যগুলো ভালোভাবে জানতে ও বুঝতে হবে। উদাহরণস্বরূপ, নাগরিক রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলবে, কর্মক্ষেত্রে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবে, সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবে এবং রাষ্ট্রের উন্নয়নে সহায়ক সব ধরনের কাজে সহযোগিতা ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। প্রকৃতপক্ষে নাগরিকের কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব। ধন্যবাদ। প্রশ্ন লিখো। রাষ্ট্রের উন্নয়নে নাগরিক কোন ধরনের কর্তব্য পালন করে থাকে? রাষ্ট্রের উন্নয়নে নাগরিক কোন ধরনের কর্তব্য পালন করে থাকে? অবলিক, রাষ্ট্রের উন্নয়নে একজন নাগরিকের কোন ধরনের কর্তব্য পালন করা উচিত তা ব্যাখ্যা করো। মিস আরেকবার বলেন। রাষ্ট্রের উন্নয়নে একজন নাগরিকের কর্তব্যগুলো উল্লেখ করো। এটাই লিখো শর্টকাটে। রাষ্ট্রের উন্নয়নে একজন নাগরিকের কর্তব্যগুলো উল্লেখ করো। কিংবা রাষ্ট্রের উন্নয়নে একজন নাগরিক কোন ধরনের কর্তব্য পালন করে থাকে তা উল্লেখ করো।
ঠিক আছে, আমাদের সময় নেই, আমরা একটু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর সবাই একটু লিখে নাও, নেক্সট ক্লাসে আমরা বহু নির্বাচনী পরীক্ষা নেব। 40 নম্বরের পরীক্ষা হবে আমাদের বহু নির্বাচনী, পাশাপাশি সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব। এখন আমাদের পাঠ্য বইয়ে যে বহু নির্বাচনী গুলো আছে আমরা সেগুলো একটু জেনে নিব। হ্যাঁ আফরা পড়ো। একটি নাগরিক কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? আচ্ছা নাগরিককে আচ্ছা মনিকা বলো, কয়টি গুণের অধিকারী হতে হয়? মৌলিক গুণের কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? মনিকা বলো। এখানে অপশন আছে 1টি, 3টি, 2টি, 4টি। কয়টি হবে? মিস 4টি। একজন নাগরিককে কয়টি মৌলিক গুণের অধিকারী হতে হয়? মিস 2টি। মিস আমি বলি। 3টি। হ্যাঁ বলো। 3টি। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানীদের আমাদের যে ছিল সেটাখানে কি ছিল? 3টি মৌলিক গুণের অধিকারী হতে হয়। বুদ্ধিমান নাগরিক হতে হলে পড়ালেখা করতে হবে, নির্দিষ্ট লোকজনকে ভোট দিতে হবে, দেশের উন্নয়নে কাজ করতে হবে। কোনটি হবে বলো? মিস বুদ্ধিমান 3টে নাগরিক। হবে, 1 আর 3 হবে। মিস এক আর- একাডবে কি তাসফিয়া কি বলেছো? তাসফিয়া নরিন 1 আর 3 হবে মিস। 1 আর 3 হবে। হ্যাঁ, পড়ালেখা করতে হবে, দেশের উন্নয়নে কাজ করতে হবে। ঠিক আছে। মনিকা পড়ো। জি মিস। পড়ো মা। তপু রিকশায় যাচ্ছিল, হঠাৎ সে দেখলো একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলো এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। প্রশ্ন করব, হ্যাঁ পড়ো। তপুর আচরণে মূলত কোন গুণটির প্রতিফলন ঘটেছে? আচ্ছা, মনিকাকে পড়তে বলেছে। এখন আনিকা বলো তো, কোন গুণটির প্রতিফলন ঘটেছে? বুদ্ধি, আত্মসংযম, আত্মসংযম। বিবেক, আত্মবিশ্বাস। কোনটি হবে? আত্মসংযম। তাই দেখো, ভালো করে একটু পড়ো তো, দেখো খেয়াল করো তো উদ্দীপকটা। তপু রিকশায় যাচ্ছিল, হঠাৎ সে দেখলো একটি গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তপু দ্রুত অন্যদের সহযোগিতায় ড্রাইভারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলো এবং আহত পথচারীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেল। এখানে কোন কোনটির প্রতিফলন ঘটেছে? মিস বিবেক। হ্যাঁ, বিবেক হবে। দেখো তোমাদের পাঠ্য বইটা, সেখানে তোমরা দেখতে পারবে বিবেক বিচারে কি আছে। বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্বের কর্তব্যের জ্ঞান। দেখো এখানে ভালো মন্দ এবং দায়িত্ব কর্তব্যের জ্ঞান ছিল এখানে। একজন নাগরিক যে শুধু বুদ্ধিমান আত্মসংযম হবে তাহলে চলবে না, তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ, অর্থাৎ মন্দ কাজটি পরিহার করবে এবং ভালো কাজটি গ্রহণ করবে। এই জন্যই বলা হয় বিবেক হচ্ছে সুনাগরিকের জাগ্রত শক্তি। দেখো সে ড্রাইভারকে আটক করেছে, আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে, পাশাপাশি আহত পথচারীকে হাসপাতালে নিয়ে গিয়েছে। 4 নম্বর কোশ্চেন, তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, কি সিদ্ধান্ত নিতে পারি? তার মানে 3 নম্বর প্রশ্ন উত্তর হবে বিবেক। এখন কোনটি হবে? 4 নম্বর প্রশ্ন উত্তর কোনটি হবে বলো? মিস 1 2 3। তপুর কার্যক্রম থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, তপু একজন সুনাগরিক, সে বাংলাদেশের মূল্যবান সম্পদ, কারণ আমরা জানি একজন সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। তার মতো মানুষেরাই কি করে উন্নত দেশ গড়ে তুলতে পারে। অর্থাৎ এক কথায় একজন সুনাগরিকই একটি দেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে পারে। তার মানে 1 2 3। আমরা যে অধ্যায় 5 আলোচনা করেছি, কারোর কোনো সমস্যা আছে কোনো কিছু বুঝতে তোমাদের মধ্যে? না মিস। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আশা করছি। আর নেক্সট ক্লাস আমাদের বহু নির্বাচনী পরীক্ষা থাকবে 40 নম্বরের। আশা করি সবাই ক্লাসে অংশগ্রহণ করবে এবং পরীক্ষা দিবে। পাশাপাশি আমি আবারও বলছি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমাদের পাঠ্য বইয়ের। তাহলে আজকে যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তোমাদের সবাই